বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। গণিতের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? ধরি সংখ্যাটি x। ধরি সংখ্যাটি x। শর্ত মতে সংখ্যাটির দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 90 হয়। তাহলে সংখ্যাটির দ্বিগুণ হলো 2x যোগ হলো 3 গুণ হলো 3x সমান কত হয়? সমান হয় 90। বা তাহলে 3x আর 2x যোগ করলে হয় 5x সমান হলো 90। বা এখন যদি আমরা x এর মান বের করি তাহলে বাম পাশের 5 ডান পাশে কি হবে? ভাগ, যেহেতু গুণ অবস্থায় ছিল 90 নিচে হলো 5। যদি কাটি 5 18 90। সুতরাং x ইকুয়াল টু হলো 18। তাহলে সঠিক উত্তর হলো গ 18। a প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 10 হলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 3ab এর মান কত? দেওয়া আছে a প্লাস বি সমান হলো 7 আর হলো এ বি সমান হলো 10। এটি দেওয়া আছে। এখন অঙ্কটি হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 3ab। আমাদের অঙ্কটি হলো এটি। তাহলে এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত আমরা অ্যাপ্লাই করব। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি? প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তারপরে প্লাস 3ab এটা এই অবস্থায় আমরা লিখব 3ab সমান, তাহলে a প্লাস বি হোল স্কয়ার প্লাস 3ab থেকে মাইনাস 2ab বাদ দিলে প্লাস ab থাকে, প্লাস ab সমান a প্লাস বি এর মান এখানে দেওয়া আছে হলো 7। তাহলে এখন মান বসাই। তাহলে 7 স্কয়ার প্লাস ab এর মান এখানে দেওয়া আছে 10 সমান, তাহলে 7 7 49 যোগ হলো 10 সমান হলো 49 আর 10 59।
59। সঠিক উত্তর হলো খ 59। 2x² প্লাস এক্স মাইনাস 15 এর উৎপাদক কোনটি? এখানে 2 আর 15 এই দুইটির গুণ করলে হয় 30, দুইটি গুণ করলে হয় 30 এবং 30 এর ফ্যাক্টর বা উৎপাদক হলো 5 গুণ 6, 5 6 30। তাহলে আমরা 6 থেকে যদি 5 বাদ দিই তাহলে আমার এই ভেতরে যে মাঝখানে যে এক্সটি আছে সেটি মিলে যায়। কাজে এটি মিডল টার্মের মাধ্যমে আমরা করব, মিডল টার্ম ব্রেকআপ দিয়ে করব। তাহলে অঙ্কটি হলো 2x² প্লাস এক্স মাইনাস হলো 15 সমান, তাহলে 2x² তাহলে 5 6 30, তাহলে প্লাস 6x মাইনাস হলো 5x, তারপরে মাইনাস হলো এখানে 15 যা আছে তাই সমান। এখন যদি প্রথম দুইটা থেকে আমরা কমন নেই, প্রথম দুইটা থেকে কমন যায় হলো 2x, তাহলে এখানে থাকে শুধু x প্লাস এখানে 2x দিয়ে যদি 3x কে ভাগ করি তাহলে থাকে শুধু 2x দিয়ে যদি 6x কে ভাগ করি তাহলে ভাগ থাকে শুধু 3 মাইনাস এখানে কমন যায় হলো 5 যদি কমন নেই তাহলে এখানে থাকে x আর এখানে থাকে মাইনাসে মাইনাসে প্লাস 3 সমান। এখন আবার এখানে x প্লাস 3, এখানে x প্লাস 3 এটি কমন যায়, তাহলে x প্লাস 3 কমন নেই, তাহলে থাকে এখানে 2x, প্রথমে থাকে এখানে 2x তারপর মাইনাস 5 তাহলে x প্লাস 3 2x মাইনাস 5, তাহলে x প্লাস 3 2x মাইনাস 5 গ হলো সঠিক উত্তর। কত 0.003 স্কয়ার সমান সমান কত? 0.203 তার এরপর হলো স্কয়ার সমান, তাহলে 0.003 স্কয়ার মানে 0.003 হলো 2 বার, তাহলে 0.003 গুণ 0.003। এখন যদি আমরা গুণ করি তাহলে 3 তারিখে 9, কিন্তু এখানে দশমিকের পরে এখানে 3 ঘর, এখানে 3 ঘর, আমাদের 6 ঘর মেলাতে হবে, তাহলে এক ঘর আমরা 9 পেলাম, তাহলে আর 5টি শূন্য দিয়ে আমাদেরকে 6 ঘর মেলাতে হবে। বাম পাশে 2টা 3টা 4টা 5টা, তার আগে একটা শূন্য দিয়ে নিলাম আমরা, তাহলে 4টা শূন্য 9, এটি হলো সঠিক উত্তর। 4টা শূন্য 9 এটি খ হলো সঠিক উত্তর। একটি চৌবাচ্চার 3টি নল দিয়ে যথাক্রমে 10 ঘন্টা 12 ঘন্টা এবং 15 ঘন্টা পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? বলছে যে পুরো চৌবাচ্চাটা নেই, অর্ধেক পূরণ হতে কত সময় লাগবে? তাহলে প্রথম নল দ্বারা প্রথম নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, 10 ঘন্টায় পূর্ণ হয়
পূর্ণ হয় একটি চৌবাচ্চা। একটি চৌবাচ্চা তার প্রথম নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়। 1 ঘন্টায় বের করব সময়। 1 ঘন্টায় পূর্ণ হবে 1/10 অংশ, এত অংশ। তারপরে দ্বিতীয় নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা। সুতরাং দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/12 অংশ। 1/12 অংশ। তৃতীয় নল দ্বারা 15 ঘন্টায় পূর্ণ হয়। 15 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা। সুতরাং তৃতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় 1/15 অংশ। এখন 3টি নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয়, যেহেতু 1 ঘন্টার অংশ বের করলাম। তিনটি নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় যোগ করব আমরা সবগুলা। 1/10 যোগ 1/12 যোগ 1/15। তাহলে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হলো 60। তাহলে 6 × 10 = 60, 6 যোগ 5 × 12 = 60 যোগ 15 দিয়ে 60 কে ভাগ করলে 4, 4 × 4, তাহলে হলো উপরে হলো 15, নিচে হলো 60, সমান হলো 1/4 অংশ। 1/4 অংশ। তাহলে 3টি নল দ্বারা 1/4 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। তাহলে 3টি নল দ্বারা 1/4 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। সুতরাং 1 অংশ মানে সম্পূর্ণ। অংশ পূর্ণ হতে সময় লাগে বেশি হলে পর উল্টে যাবে। 1 × 4
নিচে হলো 1 ঘন্টায়। এখানে বলেছে যে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে অর্ধেক মানে হাফ। তাহলে হাফ অংশ পূর্ণ হতে সময় লাগবে 1 ঘন্টা চেয়ে কম হলে এবার ভাগ হবে। তাহলে ভাগ হলে উপরে 1 গুণ 4, উপরে হলো তার সাথে গুণ 1, নিচে হলো 1 গুণ 2, মানে হাফ অংশ উপরে নিচে গুণ করলাম। তাহলে এখন যদি কাটাকাটি করি, এই 1 কাটা, 2 দুগুণে 4, তাহলে হলো 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা সম্পূর্ণ, অর্ধাংশ পূর্ণ হতে সময় লাগে গেল 2 ঘন্টা। সঠিক উত্তর হলো ঘ, 2 ঘন্টা। কোন শ্রেণীতে 20 জন ছাত্রের বয়সের গড় 12 বছর, 4 জন নতুন ছাত্র ভর্তি হয়, বয়সের গড় 4 মাস কমে গেল, নতুন 4 জন ছাত্রের বয়সের গড় কত, সেটাই নির্ণয় করতে হবে। তাহলে 20 জন ছাত্রের বয়সের গড় 12 বছর, 20 জন ছাত্রের বয়সের গড় 12 বছর। তাহলে 20 জন ছাত্রের বয়সের সমষ্টি 20 জন ছাত্রের বয়সের সমষ্টি তাহলে 20 গুণ 12 সমান 240 বছর। 240 বছর। 4 জন নতুন ছাত্র আসে, মোট ছাত্র 4 জন ছাত্র আসায় মোট ছাত্র  তাহলে আগে ছিল 20 জন, 20 যোগ 4 সমান হলো 24 জন। 24 জন। তাহলে যখন 4 জন ছাত্র আসলো তখন বয়সের গড় 4 মাস কমে গেল। তাহলে এখন গড় বয়স হলো, এখন গড় বয়স তাহলে 4 মাস কমে গেল। তাহলে 12 বছর বিয়োগ 4 মাস, মানে বছর করে নিলে উপরে 4 নিচে 12 সমান 1, 3, কাটাকাটি করলে তাহলে সমান 12 বিয়োগ 1/3 সমান হলো 3, যদি 3 12 36 বিয়োগ 1 সমান হলো 35/3, এত বছর। 4 জন ছাত্র আসায় গড় বয়স হলো 35/3। তাহলে 4 জন ছাত্র আসায় মোট ছাত্র হলো 24 জন। 24 জনের মোট বয়স, 24 জন ছাত্রের বয়সের সমষ্টি
সমষ্টি দাঁড়ালো 35 বাই হলো 3 গুণ হলো 24, 3 8 24, তাহলে 8 35 হলো 65 40 শূন্য হাতে 4, 3 8 24 4 28, 280 বছর। তাহলে এখানে হলো 24 জনের মোট বয়স 280 বছর, আর এখানে আছে 20 জনের মোট বয়স 240 বছর। তাহলে 4 জনের মোট বয়স 4 জনের বয়সের সমষ্টি হলো 280 বিয়োগ হলো 240 সমান হলো 40 বছর। তাহলে 4 জনের ছাত্রের বয়সের সমষ্টি যে 40 বছর হয়, তাহলে গড় বয়স কত? 4 দিয়ে ভাগ করতে হবে। সুতরাং 4 জন ছাত্রের গড় বয়স হচ্ছে 40 ভাগ 4, 40 ভাগ 4 সমান হলো 10 বছর। 10 বছর, 10 বছর। তাহলে সঠিক উত্তর হলো গ, 10 বছর। নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি হওয়াতে 20% ক্ষতি হলো। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য চেয়েছে। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করছে, আবার যদি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতো তাহলে 10% লাভ হতো। তো দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান, তাহলে যেহেতু ক্ষতি আছে সেহেতু বিয়োগ হবে। তাহলে 100 বিয়োগ হলো 20 সমান হলো 80 টাকা। আবার 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য, তাহলে লাভ হলে বেশি হবে। তাহলে 100 যোগ 10, 100 যোগ 10 সমান হলো 110 টাকা। 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য এখানে 110 টাকা, ওখানে হলো 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি হয়। বিক্রয় মূল্য বেশি হয় 110 বিয়োগ হলো 80 সমান হলো 30 টাকা। 30 টাকা। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য চেয়েছে, তাহলে বিক্রয় মূল্য 30 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা।
বিক্রয় মূল্য 30 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, আমরা ক্রয় মূল্য ডান পাশে রাখবো। ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কম হলে ভাগ হবে উপরে 100 আর নিচে হলো 30 টাকা। সুতরাং বিক্রয় মূল্য এখানে কত বেশি? বিক্রয় মূল্য এখানে 60 টাকা বেশি। তাহলে বিক্রয় মূল্য যদি 60 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য হবে বেশি। বেশি হলে উপরে গুণ হবে 100 গুণ 60, নিচে হলো 30। এখন যদি আমরা কাটি 30 দুগুণে 60 সমান হলো 100 দ্বিগুণ হলো 200 টাকা। তাহলে ক্রয় মূল্য হলো জিনিসটার 200 টাকা। 200 টাকা। সঠিক উত্তর হলো ক। সঠিক উত্তর ক, 200 টাকা। দশ বছর আগে রহিমের বয়স ছিল করিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয় তবে তাদের বর্তমানে মোট বয়স কত? ধরি তাদের বর্তমানে মোট বয়স তাদের বর্তমান বয়স 3x ও 4x বছর। বর্তমান বয়স আমরা 3x 4x ধরলাম, যেহেতু অনুপাত 3:4 দেওয়া আছে। তাহলে 10 বছর আগে রহিমের বয়স 10 বছর আগে রহিমের বয়স ছিল 10 বছর আগের বার 10 বছর বিয়োগ হবে, ছিল তার x মানে 3x বিয়োগ 10 বছর। তাহলে একইভাবে 10 বছর আগে করিমের বয়স কত ছিল? তাহলে 10 বছর আগে করিমের বয়স ছিল 4x বিয়োগ হলো 10 বছর। এখানে বলছে যে 10 বছর আগে রহিমের বয়স করিমের বয়স অর্ধেক ছিল। তাহলে শর্ত মতে তাহলে রহিমের বয়স ছিল কত? 3x মাইনাস 10। 3x মাইনাস 10
তাহলে করিমের বয়স হলো 3x 4x - 10, তার সাথে হাফ যদি আমরা গুণ করি তা দুই পক্ষ সমান হয়। তাহলে এর সাথে যদি আমরা হাফ গুণ করি 4x - 10, তাহলে দুইজনের বয়স দুই পক্ষ সমান হয়। বা 3x বিয়োগ হলো 10 সমান, এখানে যদি আমরা উপরে 1 দিয়ে 1 দিয়ে যদি 4x - 10 কে গুণ করি তাহলে ওইটাই হয়। আর এখানে যে 2 কমন নেই আমরা, তাহলে হয় 2x মাইনাস হলো 5 নিচে 2। এখন আমরা এই 2 কেটে দেব। বা 3x মাইনাস 2x বাম পাশে নিয়ে আসলাম সমান -5, আর বাম পাশের -10 কি হলো +10। সুতরাং x সমান হলো 5, কারণ 3x এর থেকে 2x বাদ দিলে x, আর +10 এর থেকে -5 বাদ দিলে +5, তাহলে x এর মান আমরা 5 পেলাম। তাহলে রহিমের বয়স রহিমের বয়স 3x সমান হলো 3 গুণ 5 সমান হলো 15 বছর। তারপর করিমের বয়স বয়স 4x সমান 4 গুণ 5 সমান হলো 20 বছর। তাহলে দুইজনের বয়সের সমষ্টি কত? সমষ্টি সমান 15 যোগ হলো 20 সমান হলো 35 বছর। 35 বছর। সঠিক উত্তর হলো ক, 35 বছর। 8, 11, 17, 29, 53 এর ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8 এর সাথে 3 যোগ করে 11 হয়েছে, আবার 3 এর দ্বিগুণ হলো 6, আবার 6 এর সঙ্গে 11 যোগ করে 17 হয়েছে, আবার 6 এর দ্বিগুণ হলো 12, 12 এর সঙ্গে 17 যোগ করে 29 হয়েছে, আবার 12 এর দ্বিগুণ হলো 24, 24 এর সঙ্গে 53 যোগ করে 24 এর সঙ্গে 29 যোগ করে 53 হয়েছে, আবার 24 এর দ্বিগুণ হলো 48, 48 এর সঙ্গে 53 যোগ করলে 101 হয়। এই 101 হয়, কাজেই পরবর্তী সংখ্যাটি হলো গ, 101। 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক ও 1 জন বালকের বয়সের গড় 35 বছর। পুরুষদের বয়সের গড় 40 বছর, স্ত্রীলোকদের বয়সের গড় 34 বছর হলে বালকের বয়স কত? তাহলে 6 জন পুরুষ, 8 জন স্ত্রীলোক ও 1 জন বালকের বয়সের গড় হলো 35 বছর। তাহলে মোট 6 জন যোগ হলো 8 জন যোগ হলো 1 জন, টোটাল হলো
15 জন। তাহলে 15 জনের বয়সের গড় যদি 35 বছর হয় তাহলে 15 জনের বয়সের গড় কত? 15 জনের মোট বয়স হলো 35 গুণ হলো 15 সমান হলো 525 বছর। 525 বছর। এখানে বলেছে যে পুরুষদের বয়সের গড় হলো 40 বছর, স্ত্রীলোকদের বয়সের গড় হলো 34 বছর। তাহলে 6 জন পুরুষের মোট বয়স, 6 জন পুরুষের মোট বয়স, তাহলে পুরুষের বয়সের গড় হলো 40, তাহলে 40 গুণ হলো 6 সমান হলো 240 বছর। 240 বছর। তারপরে এখানে বলছে যে স্ত্রীলোকের বয়সের গড় হলো 34 বছর। তাহলে 8 জন স্ত্রীলোকের মোট বয়স, হলো 34 গুণ 8, 34 গুণ 8 সমান হলো 272 বছর। 272 বছর। তাহলে চেয়েছে বালকের বয়স, তাহলে বালকের বয়স সমান, তাহলে টোটাল বয়সের যোগফল ছিল আমাদের 525 বিয়োগ, এখান থেকে যদি বিয়োগ দিই আমরা নারী এবং পুরুষ, তাহলে বালকের বয়স পাবো আমরা। তাহলে 240 যোগ হলো 272, এত বছর সমান 525 বিয়োগ হলো 240 আর 272 যদি আমরা যোগ করি তাহলে হয় 2, 11 1 হাতে 1 1 2 3 3 2 5, 512। তাহলে 525 থেকে 512 বাদ দিলে থাকে হলো 13 বছর। 13 বছর। তাহলে বালকের বয়স হলো 13 বছর। সঠিক উত্তর ক, 13 বছর। কোন ত্রিভুজের শিরোকোণের সমদ্বিখণ্ডক যদি ভূমির উপর লম্ব হয় তবে ত্রিভুজটিকে কি ত্রিভুজ বলে? সমদ্বিবাহু, সমভুজ, সমকোণী ত্রিভুজ না স্থূলকোণী ত্রিভুজ? তাহলে এটি একটি ত্রিভুজ। ত্রিভুজটি হলো এ বি সি। এবিসি একটি ত্রিভুজ। এর বলছে যে শিরোকোণ, শিরোকোণ মানে হলো এই কোণটা, মানে উপরে যে কোণটা এটাকে বলা হয় শিরোকোণ।
এই শিরোকোণের ওপর, শিরোকোণ থেকে ভূমির উপর, ভূমি হলো বিসি, বিসির উপর একটি লম্ব অঙ্কিত হয়েছে। অঙ্কিত হওয়ার ফলে তাহলে ত্রিভুজটি কি ত্রিভুজ অঙ্কিত হয়েছে? তাহলে এটি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ সমদ্বিবাহুর দুইটি বাহু পরস্পর সমান, এবি বাহু আর হলো এসি বাহু পরস্পর সমান, কাজে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্র হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ কত? তাহলে এখানে দুইটি বৃত্ত আমরা দেখতে পাইতেছি, এর স্পর্শক হলো এই রেখাটি, হলো স্পর্শক। এই বৃত্তটির কেন্দ্র হলো এটি আর এই বৃত্তটির কেন্দ্র হলো এটি। এখন এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত, স্পর্শক পর্যন্ত যে রেখাটি টানা হয়েছে তার অন্তর্ভুক্ত কোণ, এটি একটি অন্তর্ভুক্ত কোণ এবং এটি একটি অন্তর্ভুক্ত কোণ। তাহলে এই অন্তর্ভুক্ত কোণ দুটি হলো কত? 180 ডিগ্রি, মানে হলো সরল কোণ। সঠিক উত্তর হলো ঘ, সরল কোণ। কোনো একটি জিনিস নির্মাতা 20% লাভে খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? নির্মাণ খরচ 100 টাকা, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত? তাহলে নির্মাতার নির্মাতার 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান হলো 120 টাকা। তাহলে নির্মাতার বিক্রয় মূল্য হলো 120 টাকা। তাহলে নির্মাতা কার কাছে বিক্রি করছে? নির্মাতা বিক্রি করছে খুচরা বিক্রেতার কাছে। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 120 টাকা, যেহেতু সে নির্মাতার কাছ থেকে কিনছে। তাহলে খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ হলো 20 সমান 120 টাকা। তাহলে 120 টাকা বিক্রি করছে খুচরা বিক্রেতা। তাহলে এখানে চেয়েছে যে খুচরা মূল্য কত, জিনিসটির খুচরা মূল্য কত। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। সুতরাং খুচরা বিক্রেতার
ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হলে ভাগ 120, নিচে 100। সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 120 টাকা, মানে নির্মাতার বিক্রয় মূল্য যেটা, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সেটা। তাহলে 120 টাকা হলে বিক্রয় মূল্য বেশি হলে এবার গুণ হবে, তাহলে 120 গুণ হলো 120 আর নিচে হলো 100। এই শূন্য আমরা কেটে দিলাম, তাহলে 12 আর 12 গুণ করলে 144, তাহলে 144 টাকা। তাহলে সঠিক উত্তর হলো খ, 144 টাকা। 5 কিলোমিটার বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে ঘন্টায় 6 কিলোমিটার বেগে চলে তার চেয়ে 20 মিনিট সময় কম লাগে। স্থানটির দূরত্ব কত? স্থানটির দূরত্ব দেওয়া নেই, কাজে আমরা স্থানটির দূরত্ব ধরি x কিলোমিটার। দূরত্ব x কিলোমিটার। আচ্ছা, তাহলে ঘন্টায় 5 কিলোমিটার বেগে কোনো স্থানে পৌঁছে, তাহলে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে মোট সময় লাগে ঘন্টায় 5 কিলোমিটার বেগে আচ্ছা 5 কিলোমিটার বেগে, তাহলে x কিলোমিটার যায়, হলো x বাই 5 ঘন্টায়। ঘন্টায় 6 কিলোমিটার বেগে x কিলোমিটার যায় হলো x বাই 6 ঘন্টায়। এখন এই x বাই 5 আর হলো x বাই 6 এর সময়ের পার্থক্য হলো 20 মিনিট, মানে 20 মিনিট সময় কম লাগে। তাহলে 20 মিনিটকে আমরা ঘন্টায় আগে রূপান্তর করি, 20 মিনিট সমান হলো উপরে 20 নিচে হলো 60, যেহেতু 60 মিনিট 1 ঘন্টা, 60 কাটাকাটি করে 1/3 ঘন্টা, 1/3 ঘন্টা। তাহলে সময়ের পার্থক্য হলো 1/3। তাহলে শর্ত মতে x বাই 5 বিয়োগ হলো x বাই 6, তাহলে সময়ের পার্থক্য হলো 20 মিনিট। 20 মিনিট মানে 1/3 ঘন্টা, 1/3 ঘন্টা বা
লসাগু হলো 30, তাহলে এখানে হলো 6x বিয়োগ হলো 5x, লসাগু করলে সমান হলো 1/3। বা এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 6x তে 5 দিলে x, তাহলে 3 গুণ x, 3 গুণ x সমান হলো 30 একে 30, বা x সমান হলো উপরে 30 নিচে হলো 10, যেহেতু নিচে হলো 3, নিচে হলো 3, যেহেতু বাম পাশে 3 গুণ অবস্থা আছে, ডান পাশে গিয়ে হলো ভাগ, তাহলে এখন যদি কাটি 3 10 30, তাহলে দূরত্ব হলো 10 কিলোমিটার। 10 কিলোমিটার। যেহেতু এক্স এর মান 10 আমরা পেলাম, দূরত্ব 10 কিলোমিটার, সঠিক উত্তর হলো, এখানে এটি 10 হবে, 10 কিলোমিটার হবে এটি, সঠিক উত্তর হলো ক, 10 কিলোমিটার। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 50% বেশি হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সেই নির্ধারিত ক্রয় মূল্যের উপর 10% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে, তার মোটের উপর শতকরা কত লাভ হয়? তাহলে ধরি ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্রয় মূল্যের উপর 50% সে বেশি হিসাব করে, তাহলে 50% লাভে বিক্রয় মূল্য, 50% লাভে বিক্রয় মূল্য 100 যোগ হলো 50 সমান হলো 150 টাকা। সে বিক্রয় মূল্য 150 টাকা নির্ধারণ করলো, এটা হলো বিক্রয় মূল্য 150 টাকা সে নির্ধারণ করলো। আবার এখানে বলেছে যে সে নির্ধারিত বিক্রয় মূল্যের উপর 10% কমিশন দেয়, তাহলে কমিশন, সুতরাং কমিশন তাহলে বিক্রয় মূল্য 150 গুণ হলো 10/100, যেহেতু 10% সে কমিশন দেয়, তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, তাহলে হলো 15 টাকা, 15 টাকা কমিশন দেয়, 15 টাকা, তাহলে তার বিক্রয় মূল্য হলো 150 টাকা, কমিশন দেয় 15 টাকা, তাহলে বিক্রয় মূল্য নতুন ভাবে নির্ধারিত হয়, নতুন বিক্রয় মূল্য, নতুন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হলো 150, এর থেকে আমরা কমিশন যদি বাদ দেই 15 টাকা, তাহলে হয় 135 টাকা, 135 টাকা। টাকা নতুন বিক্রয় মূল্য, তাহলে
শতকরা লাভ কত হলো? তাহলে যেহেতু ক্রয় মূল্য আমরা 100 টাকা ধরছি আর বিক্রয় মূল্য হলো 135 টাকা, সেহেতু শতকরা লাভ হলো শতকরা লাভ 135 বিয়োগ হলো 100 সমান হলো 35 টাকা। 35 টাকা, তাহলে শতকরা লাভ হলো তার 35 টাকা। সঠিক উত্তর হলো ঘ, 35 টাকা।